খাড়ির নিচে আটলান্টিক মহাসাগরের জল প্রচণ্ড গর্জনে আছড়ে পড়ছিল। খাড়া হয়ে নেমে গেছে পাথরের দেয়াল। তার নিচে প্রাগৈতিহাসিক সময় থেকে পড়ে আছে হাজার হাজার ছোট বড় পাথর। সমুদ্রের জল তার ভেতরে ঢুকে হুলস্থুল বাঁধাচ্ছিল। রাশি রাশি সাদা ফেনা ছলকে উঠছিল। সূক্ষ্ম জলকণা কুয়াশার মতো ঝাপসা করে রেখেছিল খাঁড়ির ভেতরটা। উদ্বেগে আতঙ্কে কাঠ হয়ে দেখছিলাম। ক্যাপ্টেন আলবার্টো সেখানে বসে আছেন। মাঝে মাঝে উনি এই কুয়াশার ভিতর অদৃশ্য হয়ে যাচ্ছেন। আবজা হয়ে যাচ্ছে ওই ধীরস্থির মূর্তি। আবার স্পষ্ট দেখা যাচ্ছে ওকে। তখন আমি আশ্বস্ত হচ্ছি। আসলে ভয়টা আমার নিজের জন্য। এই ভয়ঙ্কর খাঁড়িতে দৈবাত ওর কিছু বিপদ হলে এই জনহীন দ্বীপে আমি নির্বাসিত হয়ে থাকব। রবিনসন ক্রুসোর মতো ক্ষমতা আমার নেই। তবে তার চেয়ে সাংঘাতিক ব্যাপার দ্বীপে সেই মারাত্মক লাল ঝুঁটি শকুনগুলো। জীবিত পানি বলতে এই দ্বীপে একমাত্র ওয়াই। আজ সকালে খুব কাছ থেকে ওদের আমি দেখেছি। ওরা আমার দিকে ক্ষুধার্ত চোখে তাকাচ্ছিল। দেখে আতঙ্কে রক্ত হিম হয়ে যায়। নিচে গর্জনকারী ফেনিল জলের কুয়াশা যখন ফের ক্যাপ্টেন আলবার্টকে ঢেকে ফেলল, তখন হঠাৎ যেন পেছনে কার পায়ের শব্দ হলো। অমনি চমকে উঠলাম এবং ঘুরে তাকালাম, কিন্তু কাকেও দেখতে পেলাম না। মনে হয় নিশ্চয়ই এটা মনের ভুল, তাই ভেবে এদিক ওদিক তাকাচ্ছি। তখন দেখলাম হাত বিশেক তফাতে একটা বড় পাথরের ধারে গজানো রুক্ষ চেহারার একটা গাছের ডালে বসে আমার দিকে তাকিয়ে আছে একটা লাল ঝুঁটি শকুন। দেখা মাত্রই বুক ধড়াস করে উঠল। কুর্দিষ্টে শকুনটা আমাকে দেখছে। তার বাঁকা ধারালো ঠোঁট বিকেলের রোদ পড়ে চকচক করছে। তার বেঙ্গল চোখে হিংসা ঝলঝল করছে। একটা ঢিল কুড়িয়ে ছুঁড়লাম। ঢিলটা তার মাথার উপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল, কিন্তু শকুনটা গ্রাহ্যই করল না। বরং তার চেহারায় নিষ্ঠুরতা ফুটে উঠল আরও। ক্যাপ্টেনের নিষেধ ভুলে গেলাম। আবার এক টুকরো পাথর কুড়িয়ে ছুঁড়লাম। শকুনটা তেমনই স্থির হয়ে বসে রইল। তখন মরিয়া হয়ে উঠলাম। রাগে উত্তেজনায় পাথর ছুঁড়তে ছুঁড়তে এগিয়ে গেলাম ওর দিকে। গাল দিচ্ছিলাম, হতচ্ছাড়া রাক্ষস কোথাকার, আমার মাংস খাবার লোভে ওঁত পেতেছিস, খাওয়াচ্ছি তোকে, দাঁড়া। আশ্চর্য, এতগুলো ঢিল সবই লক্ষ্যভ্রষ্ট হলো, আর শকুনটা একটু গ্রাহ্য করছিল না। যখন তার মুখোমুখি গিয়ে পড়েছি তখন সে একটু নড়ল। তার পিঙ্গল চোখের তারা কেঁপে উঠল। বিদঘুটে ঠোঁট ফাঁক করে সে এমন একটা ভঙ্গি করল, মনে হলো যেন এখনই আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমি থমকে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে। শকুনটার লম্বা গলাটা সাপের মতো খাড়া হলো। গলপিণ্ড নড়তে থাকলো। হাতে মোটা একটা পাথর ছিল। ওর মাথা লক্ষ্য করে প্রাণপণ শক্তিতে ছুঁড়লাম। পাথরটা এবার লক্ষ্যভ্রষ্ট হলো না, মাথায় গিয়ে লাগলো এবং অমনি অত বড় শকুনটা গাছের ডাল থেকে ধপাস করে নিচে পড়ে গেল। তারপর কিছুক্ষণ যেন ঝড় বইতে লাগলো। ডানা দুটো ঝটপট করতে করতে কয়েকবার ডিগবাজি খাওয়ার পর সে স্থির হয়ে গেল। চিত হয়ে দুই ঠ্যাং উপরে তুলে কুৎসিত ঠোঁটে হাঁ করে পড়ে রইল। শকুনটাকে মারতে পেরে খুব আনন্দ হলো আর সাহস বেড়ে গেল। ওর কাছে গেলাম। জয়ের গর্বে হিংস্র শয়তান প্রকৃতির পাখিটাকে দেখতে থাকলাম। কার্ডারিভো দ্বীপের এই রাক্ষসে শকুনের পাল সম্পর্কে ক্যাপ্টেন আলবার্টো যা বলেছিলেন তা হলো এই: ওরা মানুষের মাংস ছাড়া আর কিছু খায় না। বলবে এই জনহীন দ্বীপে মানুষ পায় কোথায়? পায় বই কি, আশপাশে বিপজ্জনক এলাকা আছে। বছরে না কোনো জাহাজ ভুল করে
কার্ডো রিভার কাছাকাছি এসে ডুবো পাহাড়ে ধাক্কা খেয়ে তলায় ফাঁসায়। জাহাজের লোকেরা লাইফ বেল্ট বা রাবারের ভেড়ার সাহায্যে ভেসে এসে দ্বীপে আশ্রয় নেয়। কিছুদিনের মধ্যে খাদ্যাভ্যাসে তারা দুর্বল হয়ে পড়ে। তখন এই নরখাদক পাখিরা তাদের ওপর হামলা করে। কার্ডো রিভোতে অজস্র এইরকম নরকঙ্কাল তুমি দেখতে পাবে। এরকম নরকঙ্কাল অবশ্য আমার চোখে পড়েনি। আজ সকালে ক্যাপ্টেনের হেলিকপ্টারে চেপে উড়ে এসেছি লস অ্যাঞ্জেলস থেকে। 700 কিলোমিটার দূরের এই ছোট্ট দ্বীপটি সম্প্রতি ক্যাপ্টেন মেক্সিকো সরকারের কাছে ইজারা নিয়েছেন। একটা কাঠের সুন্দর বাড়ি করেছেন। মাঝে মাঝে এসে বাস করে যান এখানে। এক অদ্ভুত খেয়াল ভদ্রলোকের। দ্বীপের চেহারা ভীষণ রুক্ষ, গাছপালা খুব কম, যা আছে তাও কেমন ন্যাড়া আর ক্ষয়ক্ষুদ্রে। প্রাণী বলতে ওই শকুন বাদে আর কিচ্ছু নেই। এমন হতচ্ছাড়া দ্বীপের ইজারা নিয়েছে কেন? ক্যাপ্টেন হাসতে হাসতে বলছেন, মাছ ধরার জন্যে। মাছগুলোর স্বাদ অবশ্য জঘন্য। এখানে 2-4 বার তবু আসি ওই মাছ ধরতে, দৌড়ি আর ছেড়ে দিই, এতে ভারী আনন্দ পাই। শকুনটাকে দেখতে দেখতে সেই সব কথা ভাবছিলাম। হঠাৎ আবার পেছনে যেন তেমনই পায়ের শব্দ শুনতে পেলাম। চমকে উঠে পেছন ঘুরে কিন্তু কাউকে দেখতে পেলাম না। এবার কিন্তু আমার ভূতের ভয় হলো। ভূত আমি বিশ্বাস করি না, কিন্তু 2-2 বার এমন হলে সত্যি ভয়ের কথা। খাঁড়ির মাথায় এই উঁচু জায়গাটা মোটামুটি সমতল। এখানে ওখানে বড় ছোট পাথরের স্তূপ। স্তূপগুলো যেন প্রাগৈতিহাসিক যুগের আদিম মানুষের তৈরি ভাস্কর্য। বিকট রাক্ষসের চেহারা তাদের। এতক্ষণে মনে হলো বেলা যত পড়ে আসছে স্তূপ বা মূর্তিগুলো যেন জ্যান্ত হয়ে উঠছে। মরা শকুনটার দিক থেকে ঘুরে আমি স্তূপগুলো দেখছিলাম। তারপরে একটা অদ্ভুত কাণ্ড ঘটল। পেছনে ডানার ঝটপটানি শুনে আতঙ্কে উঠে দেখি শয়তানটা কার জাদুমন্ত্রে প্রাণ ফিরে পেয়েছে। উঠে দাঁড়িয়েছে এবং ডানা দুটো নেড়ে এগিয়ে আসছে আমার দিকে। আমি তো আতঙ্কে প্রায় পাগলের মতো খড়ির দিকে দৌড়তে শুরু করলাম। সেই সঙ্গে চিৎকার করে ডাকতে শুরু করলাম, ক্যাপ্টেন, ক্যাপ্টেন, ক্যাপ্টেন। কিন্তু কিছু দূর এগোনোর পর ঠোক্কর খেয়ে পড়ে গেলাম। তারপর মনে হলো লাল ঝুঁটি শকুনটা আমার উপর এসে ঝাঁপিয়ে পড়েছে। আতঙ্কে গলায় বোবা ধরে গেল। তারপর যেন দেখলাম আমার বুকের ওপর বসে ধারালো বাঁকা ঠোঁট ফাঁক করে সে শয়তান পাখিটা কুড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। কেউ আমার নাম ধরে ডাকছিল। চোখ খুলে দেখি ক্যাপ্টেন আলবার্টো আমার ওপর ঝুঁকে রয়েছেন। বললেন, আশা করি এখন ভালো বোধ করছো। ঘুমটাও চমৎকার হওয়ার কথা। নাও উঠে বসো। লক্ষ্মী ছেলের মতো এই গরম দুধটা খেয়ে ফেলো, সব ঠিক হয়ে যাবে। উঠে বসলাম। শরীর কিন্তু ভীষণ দুর্বল বোধ হচ্ছিল। আমি বললাম, আমার কি হয়েছিল ক্যাপ্টেন? ক্যাপ্টেন আলবার্টো একটু হেসে বলেন, কি হয়েছিল তা টের পাচ্ছ? তুমি আমার বারণ না মেনে শকুনের পেছনে লেগেছিলে। জয়ন্ত, বয়সে তুমি যুবক হলেও স্বভাব বালকের মতো। যাই হোক, আমি দৈবাত ওই সময় খাঁড়ি থেকে উঠে না এলে কার্ডো রিভো বারবার যা ঘটে তাই ঘটত তোমার সাথে। অর্থাৎ আরও একটি নরকঙ্কাল পড়ে থাকত। সব মনে পড়ল। আমি বললাম, আচ্ছা, শকুনটা কি আমাকে খেতে শুরু করেছিল? হো হো করে হেসে উঠলেন ক্যাপ্টেন আলবার্টো এবং বললেন, খেতে শুরু করলে তো নিজেই এখন টের পেতে। তোমার শরীরে কোথাও জখম নেই, আছে কি? দেখে নিয়ে বললাম, না। এই জন্য আমি কৃতজ্ঞ ক্যাপ্টেন। শকুনটাকে আমি গুলি করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু তারপর একটা আশ্চর্য জিনিস আবিষ্কার করেছি বলে ক্যাপ্টেন আলবার্টো একটু তফাতের টেবিলের দিকে এগিয়ে গেলেন। ঘরে উজ্জ্বল আলো রয়েছে,
পাশের ঘরে জেনারেটর চালিয়ে বিদ্যুতের ব্যবস্থা আছে। জেনারেটরের চাপা গর্জন শোনা যাচ্ছিল, কিন্তু টেবিলের ওপর সেই শকুনটাকে দেখে অবাক হয়ে গেছি। কাছে গিয়ে দাঁড়িয়ে ক্যাপ্টেন বললেন, গুলি করার পর শকুনটার গলার অবস্থা দেখে সন্দেহ হয়েছিল, একটা জায়গা এমন অদ্ভুতভাবে ফোলা কেন। টিপে দেখি খুব শক্ত কি যেন একটা গলায় আটকে রয়েছে। সঙ্গে ছুরি ছিল না, তাছাড়া দিনের আলো কমে এসেছিল। এই দেখো, মরা শকুনটার গলা চিরে একটা জিনিস পেয়েছি। জিনিসটা এক টুকরো লাল রঙের পাথর। ধুয়ে সেটা প্লেটে রেখেছেন ক্যাপ্টেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার, সাদা প্লেটটা লাল হয়ে গেছে পাথরের ছটায়। নিশ্চয়ই মূল্যবান মণিমাণিক্য হবে। আমি বললাম, শকুনটা নিশ্চয়ই এই মণি গিলে বিপদে পড়েছিল, তাই কি দলছুট হয়ে আমার কাছে এসে পড়েছিল? আমার কথা কেড়ে ক্যাপ্টেন অ্যালবার্টো বললেন, তুমি ঠিকই ধরেছ জয়ন্ত, আসলে হতভাগ্য শকুনটা তোমার সাহায্য চাইতে গিয়েছিল। যাগ্গে, যা হবার হয়েছে। কিন্তু আমি ভাবছি এই দামি পাথর কিভাবে ওর গলায় আটকে গেল, আর পেলই বা কোথায়? একটু ভেবে বললাম, সম্ভবত কোনো নাবিকের কাছে ছিল। ক্যাপ্টেন চঞ্চল হয়ে উঠলেন, বললেন, হ্যাঁ বুঝেছি। অনেক নাবিক দামি মণিমাণিক্য এক দেশ থেকে অন্য দেশে পাচার করে, আমরা যাকে স্মাগলিং বলি। এই নাবিকরা কি করে জানো? কাস্টমসের হাত থেকে বাঁচতে উড়ুর পেছনের মাংস কিছুটা জায়গা মেডিকেল অপারেশন করিয়ে গর্ত বানিয়ে নেয়, তার মধ্যে দামি পাথর রেখে ফের সেলাই করিয়ে রাখে। দেখে মনে হয় ওটা ক্ষতচিহ্ন। প্রত্যেক দেশে স্মাগলার চক্র রয়েছে, সে দেশে গিয়ে ফের অপারেশন করিয়ে পাথরটা বের করে নেয় এবং বিক্রি করে। আমি বললাম, শকুনটা এমন কোনো নাবিকের মরা বা জ্যান্ত শরীর খেয়েছিল। ক্যাপ্টেন কি জবাব দিতে যাচ্ছেন, এমন সময় দরজার শব্দ হলো ঠুকঠুক করে। আমরা দুজনেই ভীষণ চমকে উঠলাম। এই জনহীন দ্বীপে রাত দুপুরে কে এসে দরজায় শব্দ করতে পারে? ক্যাপ্টেন অ্যালবার্টো টেবিল থেকে ও রিভলভারটা নিয়ে দরজার কাছে গিয়ে ভারী গলায় বললেন, কে? সাড়া এলো, আমি অতিথি, দয়া করে দরজা খুলুন, বাইরে ভীষণ ঠান্ডা। দরজা খুলতেই কে একজন ধুরমুর করে ঘরে ঢুকে পড়ল। তার চেহারা দেখে তো হতবাক হয়ে গেলাম। এ কি ভূতপ্রেত? উলঙ্গ বললেই চলে। ছেঁড়া কয়েক ফালি কাপড় কোমরে ও বুক অব্দি জড়ানো রয়েছে। এক মাথা লম্বা সাদা চুল এবং তেমনই সাদা দাড়ি গোঁফ, রোগা কাঠির মতো চেহারা। লোকটা পিটপিট করে তাকিয়ে আমাদের দেখছে। ক্যাপ্টেন অ্যালবার্টো তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে লক্ষ্য করছিলেন এবং বললেন, কে তুমি? লোকটা দীর্ঘশ্বাসের সঙ্গে বলল, আমি বহুকাল মানুষের খাদ্য খাইনি, আগে দয়া করে আমায় কিছু খেতে দিন, তারপর সব বলছি। বুড়ো লোকটার গল্প শুনতে রাত 3টে বেজে গেল। ওর নাম মরিস ডি স্যান্টোস, বাড়ি ব্রাজিলে। 6 মাস আগে সান পাউলো নামে একটা জাহাজ কার্ডারিভো লেখায় ডুবে যায়। সেই জাহাজের এক নাবিক সে। একটা রবার ভেলায় কয়েকজন মিলে ভেসে এসে দ্বীপে আশ্রয় নেয়, আর কয়েকদিন পরে যথারীতি খাবার ফুরিয়ে যায়। তারা দুর্বল হয়ে পড়ে। তখন লাল ঝুঁটি শকুনের পাল ওদের আক্রমণ করে। মরিস কোনো ক্রমে পালিয়ে একটা গুহায় আশ্রয় নেয়, তাই অক্ষত শরীরে বেঁচে যায়। কিন্তু দিনের বেলা নরভুক শকুনের ভয়ে সে রাতে বেরোত। সমুদ্রের ধারে ঘুরে ঝিনুক, শামুক, কাঁকড়া, মাছ যা পারত ধরে কাঁচা খেত। এই বাড়িটায় সে আশ্রয় নেবার কথা ভেবেছিল, কিন্তু দুর্বল শরীর তার, দরজা ভেঙে ঢোকার জোর গায়ে নেই। অগত্যা সেই গুহায় থাকতে হয়েছে তাকে। আর সকালে হেলিকপ্টারের শব্দ শুনেছিল,
কিন্তু শকুনের ভয়ে বেরোতে পারলে তো দিনের বেলায়। খিদের চোটে রাত দুপুর অবধি মরিস আজও সমুদ্রের ধারে ঘুরছে। তারপর এই বাড়িতে আলো জ্বলতে দেখে দৌড়ে এসেছে। ওর কথা শেষ হলো, ক্যাপ্টেন অ্যালবার্টো ফের কফি খাবার সময় মরিসের চোখ গেল শকুনটার দিকে, তারপর সেই লাল পাথরটার দিকে। সে চিৎকার করে উঠল, পেড্রো নীলমানিক। তার চোখ জ্বলে উঠল। সেই নড়বড় করে উঠে দাঁড়ালো। তারপর হিংস্র চিৎকার করে টেবিলের ওপর থেকে মরা ও গলা কাটা শকুনটা তুলে দু হাতে আছাড় মারল। তারপর এক ঝটকায় লাল পাথরটা কোঁত করে গিলে নিয়ে দরজা খুলে ছিটকে বেরিয়ে গেল। ঘটনাটা এত দ্রুত এবং হঠাৎ ঘটল যে আমরা বাধা দেবার সময় পেলাম না। ক্যাপ্টেন অ্যালবার্টো হুঁশ ফিরতে লাফিয়ে উঠে দেখলেন, তারপর টর্চ আর রিভলভার নিয়ে বেরিয়ে গেলেন। দরজার বাইরে কনকনে ঠান্ডা হাওয়া বইছে। কাঠের বারান্দায় গিয়ে দেখি অন্ধকার দ্বীপে ক্যাপ্টেনের টর্চের তীব্র আলো ক্রমশ দূরে চলে যাচ্ছে। তারপর রিভলভারের আওয়াজ শোনাও গেল। আমার বুক কেঁপে উঠল। ক্যাপ্টেন কি বুড়ো নাবিকটাকে মেরে ফেললেন একটা মণির জন্য? ঠান্ডায় দাঁড়ানো গেল না। ঘরে এসে ঢুকলাম। দরজা বাধ্য হয়ে বন্ধ করতে হলো, নইলে ঘরের ভিতরটা হিম হয়ে যাবে। কিছুক্ষণ পরে ক্যাপ্টেনের সাড়া পেলাম। দরজা খুলে দিতে হাঁপাতে হাঁপাতে ঢুকে বললেন, বেটা ভূতকে খুঁজে পাওয়া গেল না রে। যাকে সকাল হলে ওকে খুঁজে বের করবই। দ্বীপটার মালিক তো আমি। রাত শেষ হয়ে আসছে। আমরা শুয়ে পড়লাম। সকালে দুজন কফি খেয়ে বেরিয়ে পড়লাম। এবার ক্যাপ্টেন আমাকে তার রিভলভারটা দিলেন। নিলেন নিজে একটা রাইফেল। দ্বীপের শকুনগুলো তখনও পাথরে ও গাছের ডালে বসে ঝিমোচ্ছিল। আমাদের দেখে জেগে গেল আর কুড় চোখে তাকিয়ে দেখতে থাকলো। দ্বীপটা খুবই ছোট, কিন্তু তন্ন তন্ন খুঁজে কোনো গুহা দেখতে পেলাম না। এই সময় লক্ষ্য করলাম আমাদের চারিদিকে বেশ কিছুটা তফাৎ রেখে হাজার হাজার লাল ঝুঁটি শকুন ওত পেতে বসে রয়েছে। ক্যাপ্টেন অ্যালবার্টের মেজাজ খাপ্পা হয়েছিল। রাইফেল তুলে এলো পাতারি গুলি ছুঁড়তে শুরু করলেন। নির্জন শান্ত দ্বীপে হুলস্থুল বেঁধে গেল। অনেক শকুনকে লুটিয়ে পড়তে দেখলাম, আর বাকিগুলো ভয় পেয়ে দূরে সরে গেল। তবু উড়ে গেল না। বুঝলাম এরা মরিয়া হয়ে উঠেছে মানুষ দেখে। সম্ভবত এও বুঝেছে আমাদের গুলি শেষ হয়ে যাবে এক সময়, তখন আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। তার চেয়ে এ বিদঘুটে দ্বীপের থেকে কেটে পড়াই কি ভালো নয়? কিন্তু ক্যাপ্টেন অ্যালবার্টো অটল। মরিসকে খুঁজে বের করবেনি। বললেন, মনে হচ্ছে খাঁড়ির মাথায় সেই গুহাটা আছে। চলো তো ওদিকটা দেখা যাক। একটা ফাটলের পথ নিচে সমুদ্রের ধারে নেমে গেলাম আমরা। তারপর উঁচুতে খাঁড়ির দেয়ালের দিকটা খুঁজতে থাকলাম। কিন্তু গুহা যদি বা থাকে, ওখানে ওটা তো অসম্ভব। ওপরের দিকে তাকিয়ে আছি, পেছনে গর্জনকারী সমুদ্র। ফেনিল জল তোলপাড় হচ্ছে পাথরের ভেতর। হঠাৎ ওপর থেকে একটা নরকঙ্কাল সামনে এসে পড়ল। তারপর কার অট্টহাসির শব্দ ভেসে এলো উপর থেকে। এক পলকের জন্য খাঁড়ির উপর দিকে ফাটলের মতো মরিসকে দেখতে পেলাম। অ্যালবার্টো গুলি ছুঁড়লেন সঙ্গে সঙ্গে। এদিকে কঙ্কালটা কাত হয়ে বালিতে পড়তে কি একটা জলজল করে উঠল ওটার আঙুলে। আতঙ্ক সামলে তখন ধাতস্থ হয়ে গেছি। একটা আংটি যে। কাছে গিয়ে দেখি আংটিতে রোমান হরফে লেখা আছে ডন্ডি ম্যান্টারো প্রেডো। তাহলে এই সেই প্রেডো, হতভাগ্য নাবিক। মরিসের মুখে প্রেডোর লালমানিক কথাটা শুনেই এমন আঁচ করেছিলাম। ক্যাপ্টেনকে কথাটা বলবো কি, তখন উনি দৌড়াচ্ছেন। ফাটলের পথে ওকে হাঁচড় পাঁচড় করে উপরে উঠতে দেখছিলাম। কার্ডারিভ দ্বীপের ভয়ঙ্কর শকুনগুলো হতভাগ্য মরিস বুড়োকে কয়েক মিনিটের মধ্যে কঙ্কাল করে ফেলেছিল। কিন্তু লাল মানিকটার হদিস মেলেনি। জানি ফের একটা শকুন মানিকটা গিলেছে, কিন্তু মানিক গিলে বেকায়দায় পড়া শকুনটা কখন মানুষের সাহায্য চাইতে আসবে দলছুট হয়ে
তার আশায় আমরা তো এ দ্বীপে থাকা চলে না। জেদ ধরেছিলাম। অগত্যা ক্যাপ্টেন আমাকেই সেদিন লস অ্যাঞ্জেলেসে পৌঁছে দিয়ে এসেছিলেন। আমেরিকা ভ্রমণে গিয়ে ক্যাপ্টেন অ্যালবার্টোর পাল্লায় পড়ে প্রাণ প্রায় যেতেই বসেছিল। গতকাল ডাকে ক্যাপ্টেন অ্যালবার্টের চিঠি পেয়ে জানলাম উনি এখনও মাঝে মাঝে সেই ভয়ঙ্কর দ্বীপে পাড়ি জমান, কিন্তু মানিক খেকো শকুনটার খোঁজ আজও পাননি। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।